আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানাচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। উন্নত দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এফবিসিসিআই এর 16 দিনের কর্মসূচি উদ্বোধন। সড়কে চলাচলের সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর পরামর্শ। আইন হাতে না তুলে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান। সেখানে আমি বলবো যে আইন নিজের হাতে তুলে নেবেন না। এইচএসসির জন্য শিক্ষার্থীদের কর্মসূচি সীমিত করার ঘোষণা। 11 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, মন্তব্য। উন্নত ও উন্নয়নশীল বিশ্বের ব্যবধান কমাতে শ্রম নির্ভর অর্থনীতিতে জোর দেওয়ার তাগিদ। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখতে রাষ্ট্রপতির পরামর্শ। খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসায় নিতে ড্যাবের দাবি। মুক্তির জন্য জীবন বাজি রেখে লড়াইয়ে ফখরুলের ডাক। এবং জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত সব দেশের সমস্যা তুলে ধরেছে দাবি। ভবিষ্যৎ সম্মেলনের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্মৃতিস্তম্ভ হস্তান্তরের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়ার পথে সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এফবিসিসিআই 16 দিনের কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদেরও সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। দেশের মানুষের পাশে দাঁড়াতে নিজ নিজ এলাকায় উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর আয়োজন বিজয়ের 50 বছর লাল সবুজের মহোৎসব। 16 দিনের এই উৎসবের উদ্বোধন পর্বে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ভোট দিয়ে দেশের উন্নয়ন কাজের সুযোগ দেয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখানে হয়তো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সবসময় প্রস্তুত। আর সেই প্রস্তুতিও আমরা, অন্তত আওয়ামী লীগ সরকার যতক্ষণ ক্ষমতা আছে, আমরা কিন্তু সেখান থেকে পিছিয়ে থাকি নাই। আমরা সেই প্রস্তুতিও নিয়েছি এবং আমরা ব্যবসায়ীদেরও বলবো আপনারাও সেভাবে প্রস্তুতি নেবেন। মনে রাখবেন, এই দেশ, এই মাটি আপনাকে এই সুযোগ দিয়েছে। জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আজকে বাংলাদেশের ব্যবসায়ী। এর আগে কিন্তু ব্যবসায়ী হওয়া তো দূরের কথা, কোনো সুযোগই বাঙালির জন্য ছিল না। আর বাংলাদেশের মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দিয়ে একটি উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার কাজ করে যাবেন। আজকের দিনে আমি সেই আহ্বান জানিয়ে এ সময় সরকারের পাশাপাশি তিনি দেশের শীর্ষ ব্যবসায়ীদেরও নিজেদের এলাকায় উন্নয়ন কার্যক্রম হাতে নেয়ার আহ্বান জানান। আমাদের সৌভাগ্য যে 2008-এ আমরা যে ঘোষণাটা দিয়েছিলাম রূপকল্প 2021, আজকে সেই 2021-এ যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাণিজ্যের মাধ্যমে কিন্তু সমৃদ্ধি আসে, সেই জন্য আমরা সবসময় বেসরকারি খাতকেও যেমন সুযোগ দিই, সুবিধা সৃষ্টি করে দিই, পাশাপাশি আমাদের দেশের একেবারে তৃণমূলে যে মানুষগুলি পড়ে আছে তাদের উন্নয়নের জন্য ব্যাপক কাজ করি। সেই ক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের বলবো, প্রত্যেকেই তো এই দেশেরই কোনো না কোনো গ্রামে জন্মগ্রহণ করেছেন, কোথাও না কোথাও কোনো স্কুলে পড়াশোনা করেছেন। আপনার সেই সব এলাকা হলেও, নিজ নিজ এলাকা হলেও, সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের কর্মসূচির পাশাপাশি আপনারাও কিছু কর্মসূচি নেবেন, তাদের আর্থিক সক্ষমতা যাতে বৃদ্ধি পায়। দীর্ঘ সময় ইতিহাস বিকৃতির চেষ্টা হলেও আওয়ামী লীগ সঠিক ইতিহাস সামনে নিয়ে এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়েই এগিয়ে যাবে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। রাস্তায় চলাচলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো দুর্ঘটনার পর আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু মিউরাল এবং জয়িতা ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলার গাড়িতে কিভাবে পরপর দুদিন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শহর থেকে শুরু করে তৃণমূলের নারীদের হাতে কলমের কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 2011 সালের 16 নভেম্বর প্রতিষ্ঠা করা হয় জয়িতা ফাউন্ডেশন। এবার রাজধানীর ধানমন্ডি থেকে শুরু করে প্রতিটি শহরে হবে জয়িতার নিজস্ব টাওয়ার। এরই ধারাবাহিকতায় ধানমন্ডিতে 12 তলা বিশিষ্ট বিশাল পার্কিং সুবিধা, নারী উদ্যোক্তাদের জন্য বিপণন প্রশিক্ষণ, ডে কেয়ার সেন্টার, জিমনেশিয়াম, সুইমিং পুল, মাল্টিপারপাস রুম ও নানা সুবিধা সহ জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিওতে সংযুক্ত হয়ে শিশু একাডেমিতে 14 ফুট 6 ইঞ্চি উচ্চতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমরা রাস্তাঘাটে চলার সময় সবাইকে সতর্ক থাকতে হবে, ট্রাফিক রুলস মেনে চলতে হবে। কারণ একটা চলমান গাড়ি চট করে ব্রেক করতে পারে না, ওই হঠাৎ করে দৌড় দেবে আর তারপরে অ্যাক্সিডেন্ট হবে। আর অ্যাক্সিডেন্ট হলেই রাস্তায় লোক নেমে গাড়ি ভাঙা, গাড়িতে আগুন দেওয়া, গাড়ি পোড়ানো। একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ মারা গেল বলে আরও 15টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া। কিন্তু সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী, ড্রাইভার তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয়, সে দায়িত্বটা কারা নেবে? খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা কারো ভাঙচুর করছে তাদের উপর বর্তায়। সে কারণে আমি বলবো যে আইন নিজের হাতে তুলে নেবেন না। সড়ক দুর্ঘটনা বন্ধে সবাইকে আরো সচেতন হতে বলেন শেখ হাসিনা। আর সেই সাথে গাড়ি চালক, তাদেরকে আমি বলবো যে তাদেরকেও সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। অনেক জনসংখ্যা বেশি আমাদের, স্বাভাবিকভাবে সেখানে গাড়ি চালাতে গেলে সঠিক প্রশিক্ষিত হতে হবে। সরকারি বাসে যারা ড্রাইভিং করে তারা সবাই ট্রেনিং নিয়ে আসে। বেসরকারি বাসগুলিতে যারা গাড়ি চালায় অবশ্যই তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দিতে হবে। আর সেই সাথে সাথে একটা মানুষ কয় ঘন্টা একটানা গাড়ি চালাতে পারে সেটাও দেখতে হবে, তারও বিশ্রামের সময় দিতে হবে। যে দক্ষিণে মারা গেল, এর পরের দিন আবার উত্তরে মারা গেল কেন, এই কারণটা খুঁজে বের করতে হবে যে এর জন্য কারা দায়ী। বা তখন ময়লার গাড়ি নিয়ে যে যাচ্ছিল, সেই ময়লার গাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যাবে কেন? আর গাড়ি যে চালাচ্ছিল সঠিক সে এই ময়লা গাড়ি চালাবার মতো দক্ষতা তার আছে কিনা সেটাও বিবেচনা করতে হবে। নিজেদেরকে সোচ্চার হয়ে অধিকার আদায় করে নিতে নারীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সীমিত করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, পরিবহন মালিকরা রাজধানীতে শিক্ষার্থীদের জন্য অর্ধেক বাস ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও সারা দেশে বাসে অর্ধেক ভাড়া এবং নিরাপদ সড়ক সহ 11 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। চলমান কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল 11টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ, মালিবাগ ও শান্তিনগর এলাকায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসব সড়কে সে সময় অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের সময় শিক্ষার্থীরা সড়কে যানবাহনের কাগজপত্রও যাচাই করে দেখেন। যেসব অদক্ষ ড্রাইভারদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের বাতিল করতে, সেসব ড্রাইভারদের লাইসেন্স বাতিল করতে হবে। ড্রাইভারদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদের লাইসেন্স দিতে হবে। আমরা চাই আমাদের শর্ত ছাড়া হাফ পাস চাই, এবং সেটা শুধু ঢাকা শহরে না, এটা আমরা ঢাকার বাইরের শহরগুলোতেও চাই এই হাফ পাস। 24 ঘন্টা আমাদের হাফ পাস দেওয়া লাগবে, সে রাত 10টার পরে হোক, রাত 12টা হোক, 24 ঘন্টার জন্য আমরা হাফ পাস চাই। মালিক পক্ষের নির্দেশনায় রাজধানীতে বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান পরিবহন শ্রমিকরা। আমাদের বাড়তি ভাড়াও কোনো কারণ না, আমাদের আগের ভাড়া সরকারি চার অনুযায়ী আমরা চলি। হ্যাঁ, আমাদের ফুল হাফ পাস হচ্ছে, এখন স্টুডেন্টদের হাফ পাস হচ্ছে। আমাদের যেমন 30 টাকা ভাড়া, এর ভিতরে 10 টাকা দিয়ে চলে যায়। তবে কিছু পরিবহনে এখনো অর্ধেক ভাড়া না নেওয়ার অভিযোগ
রয়েছে। আমরা আগে 15 টাকা দিয়ে আসতাম এই বাহন মিড লাইন দিয়ে, এখনো 15 টাকাই নেই। আমি তো কালকেও 20 টাকা দিয়ে আসছি, আজকেও 20 টাকাই দিলাম, কিছু তো বললো না। বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পারমিটবিহীন রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সামগ্রিক চেতনার সমন্বয় ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। তাই ডিগ্রি অর্জনের পাশাপাশি মান অর্জনের বিষয়টিকে গুরুত্ব দিতে বলেছেন রাষ্ট্রপতি। উন্নত এবং উন্নয়নশীল বিশ্বের ব্যবধান কমাতে শ্রম নির্ভর অর্থনীতি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই বলেও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সময় ইসলামের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিজয় মাসের শুরুর দিনে শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 100 বছরের গৌরব এবং অর্জনের নানা দিক তুলে ধরেন রাষ্ট্রপতি। আধুনিক পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ে তথ্য প্রযুক্তি গবেষণা এবং আধুনিক শিক্ষা অপরিহার্য উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে জোর দিতে বলেন তিনি। 1921 সালের 1 জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই বিশ্ববিদ্যালয়ে। সেদিন 12টি বিভাগ ও 877 জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক পথ চলা শুরু হয়েছিল। সেই বিশ্ববিদ্যালয়ে আজ 84টি বিভাগ ও অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 38,000। 2 জন নারী শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও বর্তমানে ছাত্রীর সংখ্যা 40%-রও বেশি। দেশের নারীর ক্ষমতায়নের এটি একটি বিশাল সাফল্য। অসাম্প্রদায়িক এবং অনন্য বৈশিষ্ট্যে ভরা গৌরবের বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার ঐতিহাসিক প্রতিষ্ঠান বলেন রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের পরিধি। একজন শিক্ষার্থীকে ডিগ্রি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও কারিকুলাম নির্ধারণ ও পাঠদানের ক্ষেত্রে বিশ্বমানের কথা বিবেচনায় রাখতে হবে। মাতা পিতা ও অভিভাবকগণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে বলে জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব। সংবাদ সম্মেলনে তার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান চিকিৎসকরা। বেগম জিয়ার মুক্তির দাবিতে জীবন বাজি রেখে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব। রাহুল রায়ের রিপোর্ট। দুদিন আগেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিস্তারিত জানিয়েছেন তার চিকিৎসকরা। বেগম জিয়ার লিভার সিরোসিস হয়েছে জানিয়ে দেশে এর চিকিৎসা সম্ভব নয় বলেছেন তারা। এবার একই দাবি জানালো বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থাও জানিয়েছেন তারা। ওনার হিমোগ্লোবিন লেভেল কিছুটা কমেছে, ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলি পাঠিয়েছে, সেগুলির ফলাফল এখনো আসেনি। বর্তমানে উনি সিসিতে ওনার ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে। তবে গতকাল আমাদের জাতীয়তাবাদী দলের মহাসচিব বলেছেন, আপনারা শুনেছেন, যে উনি পরশুদিন রাতে উনি রিব্লিড করেছিল, আবারও ওনার রক্তক্ষরণ হয়েছিল। তো সেই হিসাবে হয়তো হিমোগ্লোবিন লেভেলটা যেটা আজকে আমরা জেনেছি কিছুটা কম, হয়তো কিছুটা কমেছে। তবে হয়তো এমন কিছু হয়নি যে খুব মারাত্মক হয়েছে, এটুকু আমরা শুনেছি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির 7 দিনের কর্মসূচির মধ্যে বুধবার ছিল মহিলা দলের মৌন মিছিল। তবে পুলিশ মৌন মিছিল করতে না দেয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট সমাবেশ হয়। বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার, এই অবৈধ সরকার। তারা আজকে গণতন্ত্রের যে মূল কণ্ঠ, যার কণ্ঠে উচ্চারিত হলে বাংলাদেশ উচ্চকিত হয়, সেই দেশত্রী বেগম খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়, তাকে তারা কথা বলতে দিতে চায় না। আজকে সেই জন্যই আমাদেরকে জীবন বাজি রেখে লড়াই করতে হবে।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করবে মুক্তিযোদ্ধা দল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিতে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। গুজব সৃষ্টি করা এবং গুজবে পা দেওয়া উভয় পক্ষকে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। পরীক্ষায় 100 নম্বরের প্রশ্নে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত পরিসরে উত্তর দিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো। মুস্তফা মল্লিকের রিপোর্ট। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 14 লাখ পরীক্ষার্থী। পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, করোনার প্রভাব কেটে গেলে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থীরা। এই ভাবনা থেকেই 3 ঘন্টার প্রশ্ন তৈরি করা হয়েছিল, কিন্তু বাস্তবতা বিবেচনায় ওই একই প্রশ্নে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রশ্নপত্র 100 নম্বরের প্রস্তুতি নিয়ে করেছি। সময় লেখাতে হবে 3 ঘন্টা। ছাত্রছাত্রীরা যাতে এ থেকে কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে, এই কারণে প্রত্যেক পর্যবেক্ষক, প্রত্যেক প্রতিবেক্ষক, প্রত্যেক ইনভিজিলেটর উচ্চ স্বরে বলে দেবে ক্লাসরুমে, যাই লেখা থাকুক সময় 1.5 ঘন্টা, এবং আজকে তোমাদেরকে এতটা প্রশ্ন আনসার করতে হবে। সায়েন্সের হলে বলবে 2টা, আর্টস কমার্সের জন্য 3টা করে। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ তার। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, কিন্তু মানুষের প্রতারিত হওয়ার সুযোগটা কিন্তু রয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু একটা বলেছেন যে এবার যারা ওই টাকা দেবেন, যিনি নেন তিনি তো ধরা পড়বেনই, যারা দেওয়ার চেষ্টা করবেন, যে টাকা পাঠিয়েছেন, ওনাদেরকে ধরা হবে। সবার প্রতি অনুরোধ করব, প্রশ্নপত্রের ফাঁসের কোনো সুযোগ নেই, এগুলি পুরোপুরি গুজব, এবং সেই গুজব থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন। সার্বিক প্রস্তুতি ভালো বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। সম্পূর্ণ অস্বাভাবিক সময়ে, অস্বাভাবিক পদ্ধতিতে, অস্বাভাবিক উপায়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই সব অস্বাভাবিকতাকে পার করে আমরা স্বাভাবিক পর্যায়ে দক্ষতার সাথে, যোগ্যতার সাথে আমরা এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছি। ইনশাল্লাহ আমরা এইচএসসি পরীক্ষাও সফল ও সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো, এবং আমাদের সার্বিক প্রস্তুতি সবকিছু সম্পন্ন। পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 1 মাসের মধ্যে এবার ফল প্রকাশ করা হবে। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। ঢাকার 8 কেন্দ্রে টিকা নিতে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা গেলেও সার্ভার জটিলতার কারণে অনেক কেন্দ্রেই টিকা দিতে দেরি হয়। এতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। লালা নওশিনের রিপোর্ট। সকাল সকাল করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উৎফুল্ল শিক্ষার্থীরা, কিন্তু সার্ভার জটিলতার কারণে দীর্ঘ অপেক্ষার পরও হচ্ছিল না নিবন্ধন ফর্মের স্ক্যানিং, ছিল না কোনো আইটি বিশেষজ্ঞ। এতে শুরুতেই ভোগান্তি আর বিশৃঙ্খলা। আমাদের একবার 3 তলায়, একবার 2 তলায়, একবার 4 তলায়, কোনো রকম শিডিউল ঠিক মতন করতেছে না। আগের বারেই প্রবলেম ছিল না, শুধু এইবারই হচ্ছে। এখানে যারাই আসতেছে তাদেরই ওই যে বারবার লগ আউট হয়ে যাচ্ছে, আসতেছে আবার লগ ইন করে দিচ্ছে, আবার চলে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়েও সমাধান না হয় ফর্ম জমা নিয়েই দেয়া হয় টিকা। আমরা ওনাদেরকে উপরে নিয়ে দিয়ে দিতে পারি, কিন্তু তাদের সার্ভার আপডেট হবে না। জটিলতা কাটিয়ে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। 2টা টিকে তাড়াতাড়ি দিতে পারছি, এজন্য আমরা আনন্দিত যে আমরা সেফ আছি। খুবই আনন্দিত যে আমরা এত তাড়াতাড়ি সুরক্ষিত হয়ে যেতে পেরেছি। দ্বিতীয় ডোজটা দেওয়ার পর মনে হচ্ছে এখন আরো সুরক্ষিত। কেন্দ্র কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদের দেরি করে আসা ও একসাথে অনেক শিক্ষার্থীর কারণে এই ভোগান্তি। স্বাস্থ্য অধিদপ্তর না কোথা থেকে একজন ফোন করেছেন যে আমরা তো আগে একজনই ছিল এক একটা কেন্দ্রে, আমাদের চেঞ্জ হচ্ছে, যে আপনি একটা নম্বর দেন, যে নম্বরে আমরা আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। আমাকে আইডি পাসওয়ার্ডটা দিল, কিন্তু ওরা আইডি পাসওয়ার্ডটা ঢুকতে পারছে না, একটা নাম্বার লাগবে। যে পরিমাণ নার্স উপস্থিত থাকার কথা ছিল তারাও সে আজকে ইনফরমেশনটা পায়নি, তাদেরও আসতে দেরি হয়েছে। আইটি জটিলতা কাটিয়ে আগামীতে শিক্ষার্থীদের এই টিকা কর্মসূচি আরও সহজ করার আহ্বান জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু, আক্রান্ত শনাক্ত এবং শনাক্তের হার বেড়েছে। বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 2 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু 27,983। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন 282 জন। শনাক্তের হার বেড়ে হয়েছে 1.5%।
মোট আক্রান্ত 15,76,566 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 383 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,41,348 জন। দেশে প্রথমবারের মতো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দেহে অস্থি মজ্জা প্রতিস্থাপন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার বিএমটিসি। বিশেষজ্ঞরা বলছেন শিশুটির ভাই বোনদের দেহ থেকে অস্থি মজ্জা নিয়ে তার দেহে প্রতিস্থাপন দেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য যুগান্তকারী ঘটনা। সংশ্লিষ্টরা জানান সাধারণ জনগোষ্ঠীর 35% জন্য বিএমটিসিতে অস্থি মজ্জা প্রতিস্থাপনের সুযোগ থাকছে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জন্মগতভাবে শিশুদের শরীরে রক্তের ভাঙ্গনজনিত রোগ থ্যালাসেমিয়া। রক্তের লোহিত কণিকা পরিণত হওয়ার আগেই ভেঙে যাওয়ায় আক্রান্ত শিশুরা রক্ত স্বল্পতায় ভোগে। পরিসংখ্যান বলছে দেশে মোট জনগোষ্ঠীর 8 থেকে 10 ভাগ মানুষ থ্যালাসেমিয়ার বাহক এবং এ রোগে আক্রান্ত। 2015 সালে ঢাকা সিএমএইচে বিএমটি সেন্টার প্রতিষ্ঠার পর থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত 40 জনের শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে। তবে মঙ্গলবার প্রথমবারের মতো কোনো শিশুর শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হলো। এই নিয়ে বুধবার সেমিনার আয়োজন করে বিএমটি কর্তৃপক্ষ। সব কাজেরই একটা শুরু থাকে, আরম্ভ থাকে। সেই আরম্ভটা হয়েছে আমাদের সেফ ম্যাচ ডোনার দিয়ে, যাতে আমরা কখনোই এটাতে ব্যর্থতা না বোধ করি। এই বাচ্চাগুলোকে যদি আমরা শ্রেণী বিভাগ করতে চাই, কারা ট্রান্সপ্লান্টেশনের দিকে যাবে, কারা কনজারভেটিভ ট্রিটমেন্ট যাবে, সেটা থ্যালাসেমিয়া ফাউন্ডেশন প্রথমে নির্ধারণ করে দেবে। যাদের ভাই বোন আছে, যাদের সাথে ফুল ম্যাচ হবে, ফুল ম্যাচ ডোনার হলে রিজেকশন কম হয়। সংশ্লিষ্টরা জানান এরই মধ্যে প্রাপ্তবয়স্ক 36 জনের শরীরে সুস্থ সেল নিয়ে তার দেহে প্রতিস্থাপন করা হয়েছে। এবার অর্জন হলো আক্রান্তের সহোদর ভাই বোনের শরীর থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপনের সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এবং উদারতায় সেন্টার এস্টাবলিশ হয়েছে এবং ওনার কথা মতো আমরা 30% পেশেন্ট সিভিল করছি। এবং ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমাদের এখন 40 জন ট্রান্সপ্লান্টের মধ্যে 18 জনই সিভিল, এবং যে কোনো সিভিল আসতে পারে। আসলে প্রসিডিউর ইজি, আমাদের কাছে আসলে সিএমএস কমান্ডার বা জি মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন করলে পারমিশন পেয়ে যায়। আমরাও নিজেরাও একটু এটা নিয়ে গর্ববোধ করি যে বাংলাদেশ সিটিজেনকে আমরা সেবা দিতে পারছি। ইট ইজ ইম্প্রুভিং অল দ্য টাইম, বাট দ্য রিস্কস আর টু হাই. The risk of graft failure is high in thalassemia because thalassemia patients are multiply exposed to blood products. So their immune system is good and all their life they are getting blood from other side. সামরিক চিকিৎসা সেবা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান, সিএমএইচ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, ভারতের বেঙ্গালুরু থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তার স্ট্যালিন রামপ্রকাশ ছাড়াও দেশের খ্যাতিমান শিশুরোগ চিকিৎসক ও থ্যালাসেমিয়া বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তারা দেশে শনাক্ত হয়নি এমন থ্যালাসেমিয়ার বাহকদের শনাক্ত করার আহ্বান জানান। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন বিশিষ্ট জনসহ নানা শ্রেণী পেশার মানুষ। সে সময় তার সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করেন সবাই। বিশিষ্ট জনেরা বলেছেন, নজরুল গবেষণা সহ জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি ক্ষেত্রে অধ্যাপক রফিকুল ইসলামের অবদান জাতি কখনো ভুলে যাবে না। জাকি আক্তারের রিপোর্ট। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভাষা বিজ্ঞানী, লেখক, নজরুল গবেষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহ বুধবার দুপুরে বাংলা একাডেমির নজরুল মঞ্চে আনা হয়। বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এখন অতি বেশি প্রয়োজন এবং সেখানে তিনি প্রফেসর রফিকুল ইসলাম চিরকাল আমাদের প্রেরণা হয়ে থাকবে। জন্মশতবার্ষিকীতে আমি থাকি বা না থাকি, বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে আমি আমার 80 বছরের পদার্পণের যে বইটা ছিল, শতবর্ষের বইটাও আমি খুব তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছি। আব্বা ওটা শেষ করতে পেরেছিল। কাজী নজরুল ইসলামকে যেভাবে গবেষণার মাধ্যমে তিনি তুলে ধরেছেন দেশে বিদেশে, এটা কিন্তু আমাদের রফিকুল ইসলাম স্যারের জন্যই সম্ভব। এরপর স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকে ভূষিত শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট জনেরা শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ছিলেন এমন এক কবি নজরুল, যিনি প্রতিটি সংগঠনে, প্রতিটি সংকটে ইতিহাসের বাঁকে বাঁকে জাতিকে পথ দেখিয়েছেন। তার যে মহাপ্রয়াণ,
তিনি বাংলা আমাদের একাডেমির জাতির সভাপতি জন্য হিসাবে অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা দুই বোনই অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তারা খুবই মর্মাহত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিভাবককে আজকে হারিয়েছি। এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তার নজরুল চর্চার ক্ষেত্রে যে সম্পদ রেখে গেছে তা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সেগুলো নিয়ে যেন আমরা কাজ করতে পারি। একটি ইনস্টিটিউশন এবং ওনার অবদান অনস্বীকার্য। যে মানুষগুলোর দিকে আমরা মাথা তুলে তাকাই, যারা আমাদেরকে পথ দেখান, তেমন একজন মানুষ চলে গেছেন। এটি জাতির জন্য নিশ্চয়ই অপূরণীয় ক্ষতি। আদর্শের প্রতি অবিচল থেকে প্রতিটি মুহূর্তে তিনি এই আদর্শের জন্য সংগ্রাম করে গেছেন। যে কোনো দুঃসময়, যে কোনো ক্রান্তি লগ্নে তিনি সম্মুখ সারির একজন বুদ্ধিজীবী হিসাবে সবসময় দিক নির্দেশনা দিতেন। সাহিত্য, নজরুল গীতি নিয়ে তার যে গবেষণা এবং তার যে কর্ম, এটা আজীবন জাতির জন্য একটি অহংকারের বিষয় হয়ে থাকবে। শুধু স্যারের পরিবার হারায় নেই, পুরা বাংলাদেশ হারিয়েছে একজন মহান ব্যক্তিকে। সবটা সময় ধরেই উনি আসলে একটা বড় বাতিঘরের মতো আমাদের সামনে ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুল ইসলামের জানাজার নামাজ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী রফিকুল ইসলামকে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। COP26-এ শুধু নিজেদের নয়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমস্যা বিশ্ব দরবারে সফলভাবে তুলে ধরেছে বাংলাদেশ। বিশ্ব জলবায়ু সম্মেলন প্রত্যাশা প্রাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক কর্মশালায় এই দাবি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ভবিষ্যতে জলবায়ু সম্মেলনে সফল হতে জলবায়ু বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ উঠে এসেছে কর্মশালায়। শৌমিক আহমেদের রিপোর্ট। গ্লাসগোয় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে ক্লাইমেট ভার্নারেবল ফোরামের চেয়ারম্যান হিসেবে অংশ নেয় বাংলাদেশ। সেই হিসেবে অন্য কপের চেয়ে এবারের জলবায়ু সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরিবেশ অধিদপ্তরের কর্মশালায় COP26-এ অংশগ্রহণ সফল দাবি করেছে পরিবেশ মন্ত্রণালয়। সুশীল সমাজ, এনজিওস বলেন, ইউনিভার্সিটিজ বলেন, গবেষণা প্রতিষ্ঠান বলেন, সকলের একটা সমন্বিত উদ্যোগ কিন্তু প্রয়োজন। কারণ আমরা সকল সময়ই বলছি আমরা আসলেই সব থেকে ক্ষতিগ্রস্ত। আমাদের ক্ষতির প্যাটার্নটাও কিন্তু, আমার ক্ষতির প্যাটার্ন আর সুদানের ক্ষতির প্যাটার্ন কিন্তু মিল হবে না। সুতরাং সেক্ষেত্রে আমার প্রতিকার বা আমার উদ্যোগটিও সেরকম ভিন্ন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এনভায়রনমেন্ট এক্সপার্ট ফোরাম এটি শুধুমাত্র আমাদের জ্ঞান বাড়ানোর জন্য না, এটি সরকার যেভাবে সহযোগিতা চাইবে, সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য এই জ্ঞানের বিকাশ, চর্চা, রিসার্চ, এই কাজকর্মগুলো এখানে করার সুযোগ হবে। সকল পর্যায়ে এক্সপার্ট বোধহয় আমাদের প্রয়োজন আছে। আমরা এরকম একটা ফোরাম করতে চাই যারা একটা স্থায়ীভাবেই আমাদেরকে এইসব বিষয়ে আমাদেরকে অ্যালার্ম দেবেন এবং আমরাও যাদের কাছ থেকে অ্যাপ্রোচ করে পরামর্শ নিতে পারবো। COP26 সফল প্রক্রিয়ার দিক থেকে, যে আমরা সবাইকে এক জায়গায় এনেছি, তবে সেই আনার ফলে আমরা ফলটা কি পেলাম সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমি বলবো আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। বিজ্ঞান যেটা বলছে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। তারপরেও যেহেতু আমরা মাল্টিল্যাটারালিজমে বিশ্বাস করি, বহুপাক্ষিক সংস্কৃতি বা পদ্ধতিতে আমরা বিশ্বাস করি, এটার মধ্যে আমাদের থাকতে হবে, এটার মধ্যেই আমাদেরকে লড়াই করতে হবে, ফাইট করতে হবে। ভবিষ্যতে জলবায়ু সম্মেলনে সফল হতে বিশেষজ্ঞরা নানা পরামর্শ দেন। ইতিমধ্যেই 1.1 ডিগ্রি বেড়ে গেছে, মাত্র 0.4। আর IPCC তো বলেছে যে আমরা যাই করি 2030 থেকে 40 সালের মধ্যে 1.5 ডিগ্রি হয়ে যাবে। কাজেই আমাদের প্রস্তুতি নিতে হবে, সেই দিকে আমাদের একটু চিন্তা করতে হবে যে এই অবস্থা ঘটলে আমরা কি করতে পারি। এই যে পানিটা নিয়ে আলোচনা হচ্ছে না, অথচ পানি নিয়ে সবচেয়ে বেশি গোলমাল হবে, তার মানে হচ্ছে পাওয়ারফুল কান্ট্রি যদি না চায় তাহলে হবে না। আমাদেরকে সব জিনিসগুলো নিয়ে প্রস্তুত থাকতে হবে। COP এজেন্ডার আগে ইন্টারসেশনাল মিটিং যেটা জুন মাসে হবে এবং এই মিটিংটা বন শহরে হবে, তার জন্য আমাদের এখনই প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন অতিথিরা। ক্লাইমেট চেঞ্জের যে ফান্ডটি আছে সেই ফান্ডটিতে যখন প্রজেক্ট দেওয়া হয় তখন সত্যি কথা বলতে কি
আমার মাথা গরম হয়ে যায়, কারণ সেখানে প্রজেক্টগুলো থাকে সবই স্ট্রিট লাইট, সোলার লাইট এবং ড্রেন। মনে হয় স্ট্রিট লাইট এবং ড্রেন ঠিক হয়ে গেলেই এই সব সমস্যার থেকে আমরা মুক্তি পেয়ে যাব। সফলতার সাথে দাবি দাওয়া উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবং আমরা আশাবাদী বিশ্ববাসীও, শুধু আমাদের নয় বিশ্ববাসীর সমস্যা, বিশেষ করে সিপিএফ কান্ট্রির বা ক্ষতিগ্রস্ত দেশগুলোর যে সমস্যা, এগুলো তারা বুঝতে সক্ষম হয়েছেন এবং তারা আমাদের এই সমস্যা মোকাবেলার সহযোগিতায় এগিয়ে আসবেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। বাড়ির ছাদে হারানো গ্রামীণ জীবনের প্রতিকৃতি গড়ে তুলেছেন জিগাতলার অ্যাডভোকেট ইয়াদিয়া জামান। নিজের পুরনো বাড়ি আর বাল্য স্মৃতির কৃষি হয়ে উঠেছে তার ছাদ কৃষির উপজীব্য। তিনি বলেছেন, নাগরিক জীবনে কৃষির প্রয়োজনীয়তা কোনো শৌখিনতা নয়, সবার জন্য বাধ্যতামূলক উদ্যোগ। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। আদি কৃষকের বাড়ির আঙিনা, কোনো উপাদানেরই ঘাটতি নেই এখানটায়। রাজধানীর ব্যস্ততম জিগাতলার একটি ছতলা বাড়ির ৭,৫০০ বর্গফুটের ছাদে এই আয়োজনকে বলা যেতে পারে একটি জীবন্ত শিল্পকর্ম। এখানে এসে প্রতিদিনই স্মৃতির ঘরদোর আর আঙিনায় ফিরে যাচ্ছেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান। আমাদের বাড়িটা আজকে যে অবস্থায় দেখছেন ওরকম প্রথম ছিল না। একটা টিন শেডের ঘর ছিল, বাড়ি ছিল, এবং প্রায় সব রকম ফল ফলাদি, বনজ গাছ, গ্রামের বাড়ির যেরকম চেহারা থাকে ওরকম একটা চেহারা ছিল। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাড়ি করব, এখন যেমন আছে তার একটা রূপ দেওয়ার চেষ্টা করব। সবখানি ঝোপঝাড়ের মতো। এখানে প্রতিটি উদ্ভিদকেই স্বাধীনতা দেওয়া হয়েছে স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠবার। চাকচিক্যময় কিছু নয়, বরং প্রকৃতির স্বাভাবিক আদলটি ফুটে উঠেছে ছাদ কৃষির প্রতিটি অংশে। গাছেরও তো জীবন আছে। আলটিমেটলি যতক্ষণ গাছটার জীবনটা শেষ না হচ্ছে, যখন আমার গাছটা ক্ষতি না করছে, ততক্ষণ আমি গাছটারে কেন কাটবো? ছাদ কৃষি নিয়ে মানুষের সাফল্য ও তৎপরতা দেখে অনুপ্রাণিত তিনি। আমাদের খাদ্যের যে বিষক্রিয়া হচ্ছে এই কীটনাশক এবং রাসায়নিকে সারের জন্য, এটা নিয়েও আপনি কাজ করছেন। নতুন প্রজন্মের সামনে ছাদ কৃষির বহুমুখী উপযোগিতা তুলে ধরার তাগিদ এই উদ্যোক্তার। আপনারা ছাদে পারলে একটা দুটা গাছ হলেও লাগান, এবং ছাদে যত সবুজ রাখবেন তত প্রকৃতি ভালো থাকবে। এখন প্রকৃতি হচ্ছে তো আমার মার মতো। আমি যদি প্রকৃতিরে বিষ দেই, তাহলে প্রকৃতি তো আর আমার সুধা দিতে পারবে না। একসময় শহরে নগরে কৃষি প্রদর্শনীর আয়োজন করলে একটা আদর্শ কৃষক পরিবারের বসতভিটার একটা আদল তৈরি করা হতো, একটা মডেল তৈরি করা হতো। আজকে এই 2021 সালে ঢাকা শহরের জিগাতলার একটি ছাদ কৃষির আয়োজন দেখে আমার সেই কথাটি মনে করিয়ে দেয়। ইয়াদিয়া বলছিলেন যে প্রকৃতিকে বিষ দিলে প্রকৃতি আমাকে সুধা দেবে না। সেই প্রকৃতিকেই একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন তিনি তার সেই হারিয়ে যাওয়া বাড়িটির মতো করে। এটি অনেকের জন্যই অনুকরণীয় হতে পারে। ছাদ কৃষির প্রয়োজনীয়তা কতটুকু হারে হারে উপলব্ধি করছেন ইয়াদিয়া জামান। জিগাতলার তার ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। বিজয়ের মাসের প্রথম দিনে শিশুদের উপহার সামগ্রী দিয়েছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। শমিক আহমেদের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিজয়ের মাসের প্রথম দিনে শিশুদের নিয়ে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এই আয়োজন। সোয়েটার পেয়েছি, অনেক খুশি হয়েছি। সোয়েটার পেয়েছি, পতাকা পেয়েছি। দেশের মানচিত্র আঁকা শীতবস্ত্রের সঙ্গে শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দেন বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ ও মুকিত মজুমদার বাবু। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। মুক্তিযুদ্ধের যে আদর্শগুলো আছে, মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল, সেগুলি সম্পর্কে তাদেরকে একটু সম্যক ধারণা দেওয়া। এটি পতাকা পাচ্ছে, পতাকা বুকে আঁকা আছে, সেই আমাদের মুক্তিযুদ্ধের পতাকা, স্বাধীনতার পতাকা, এগুলো নিয়ে হয় কি তাদের মধ্যে এক ধরনের
পরিবর্তন সূচিত হবে বলে আমরা প্রত্যাশা করি। মুক্তির বন্ধন ফাউন্ডেশনও সেটি প্রত্যাশা করে। সুতরাং আমি সাধুবাদ জানাই সবাইকে। আসল আমরা সারা বাংলাদেশকে এক করি, ঐক্যবদ্ধ করি, সেটি মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ কায়েমের জন্য। মুক্তির বন্ধনটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধার পরিবার, তারা তার যে পয়সাটা পায় বছরে সেটা দিয়ে তারা কিছু সামাজিক কাজ করেন এবং যেসব দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা ইম্পর্টেন্ট দিন থাকে, একটা গুরুত্বপূর্ণ দিন, সেদিনই তারা দরিদ্র যারা সুবিধা বঞ্চিত তাদের কিছু করতে চেষ্টা করে। আমরা চেষ্টা করি অনন্য ফাউন্ডেশন থেকে এদের সাথে থাকতে, আসুন আমরা সবাই মিলে কিছু কাজ করি যে কাজ এদেশের মানুষেরকে একটু হৃদয় ছুঁয়ে যাবে। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যেই ফাউন্ডেশন এই কাজটি সেটা কিন্তু একটা প্রতীকী একটা ভালোবাসা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এই সাধারণ জনগণের জন্য। বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে তারাই কিন্তু এই আমাদের নতুন প্রজন্ম, এবং এই নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ যত আমরা করতে পারবো মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে, পাশাপাশি যত ধরনের ফোরাম আছে তার মাধ্যমে আমাদের কিন্তু তাদের জানাতে হবে, এবং তাহলেই কিন্তু তারা বুঝবে এই দেশটার মর্ম এবং এই দেশটা কত কষ্ট করে পাওয়া, এবং সেই পাওয়াটা যে সহজ ছিল না, এবং এই পাওয়াটাকে ধরে রাখতে হবে এই দেশটাকে, তাহলেই আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা কিন্তু তাদের মধ্যেও জাগিয়ে তুলতে পারবো। পরে জাতীয় পতাকা হাতে বিজয় উল্লাস করে শিশুরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে সুবর্ণ বিজয়ের খবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। ৭১ ডিসেম্বরের শুরু থেকেই মুক্তিযোদ্ধারা এগিয়ে যেতে থাকেন বিজয়ের পথে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর আক্রমণ। মুক্তিযোদ্ধাদের বীরত্বে দিশেহারা বর্বর পাকিস্তানি বাহিনী প্রকাশ্যে পরাজয় মেনে নিলে জন্ম নেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় ৭১ সেই বিজয়ের মাসের শুরুর সময়ের কথা জানাচ্ছেন ওবায়দুল রশিদ। ১ ডিসেম্বর ১৯৭১ দেশের রণাঙ্গনে তখন মুক্তিযোদ্ধাদের বিজয়ের খবর চারদিকে। কোণঠাসা পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশের দোসররা। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে বিদেশেও কোণঠাসা হতে শুরু করে পাকিস্তান আর তার মিত্ররা। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত জোরদার হয়। বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের সফল কর্মতৎপরতার বিশদ বিবরণ প্রকাশিত হয় লন্ডনের দি গার্ডিয়ান পত্রিকায়। মুক্তিযোদ্ধাদের সাফল্যের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা আর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বাস্তবতাও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। মহান মুক্তিযুদ্ধের এদিনে পুরো বাংলাদেশ ছিল রণক্ষেত্র। নোয়াখালীর ফেনী সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানি সৈন্য আর মুক্তিবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। সাগুলনাইয়ায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে পালিয়ে যায় পাকিস্তানি সৈন্যরা। বিজয়ী জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এগিয়ে যেতে থাকেন চট্টগ্রামের দিকে। আখাউড়ায় দ্বিতীয় দিনের মতো যুদ্ধ অব্যাহত থাকে দুই পক্ষের মধ্যে। মুক্তিযোদ্ধারা আজমপুর রেলওয়ে স্টেশন দখল করে নিলেও প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ে আখাউড়া স্টেশন দখলে। দেশের অন্য সব রণাঙ্গন থেকে আসতে থাকে পাকিস্তানি বাহিনীর পিছু হটার খবর। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে যে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তা ৭১-এর ১৬ ডিসেম্বর বিজয়ের রূপ নেয়। উদয় হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রক্তিম সূর্যের। কিন্তু তা অর্জনে আত্মত্যাগ করতে হয়েছে ৩০ লাখ মানুষকে, নির্যাতনের শিকার হতে হয়েছে ২ লাখ নারীকে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ সময়ে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে এবছর মহান বিজয় দিবস কুচকাওয়াজের লোগো উন্মোচন করা হয়েছে। রাজধানী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী লোগো উন্মোচন করার সময় ছিলেন সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সহ 3 বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। স্পিকার আশা প্রকাশ করেন এবারের বিজয় দিবসের কুচকাওয়াজ দেশবাসীর মধ্যে নতুন উদ্দীপনা জাগাবে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। 16 ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডের জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে বন্ধু প্রতিম 6টি দেশের সামরিক কন্টিনজেন্ট অংশ নেবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে 18 ডিসেম্বর বিজয় শোভাযাত্রা হবে। সে সময় রাজধানীকে বর্ণাঢ্য সাজে সাজানো হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে ঢাকা মহানগরের 2 মেয়র এবং দলীয় সংসদ সদস্যদের মত বিনিময়ে তিনি বলেন, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে বিদেশি অতিথিদের আসার সময় দেশে বিশৃঙ্খলা তৈরির অপপ্রয়াস দেখা যাচ্ছে এবং বিএনপি ছাত্র আন্দোলন এবং শ্রমিকদের উস্কানি দিচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা এই ঢাকা সিটিকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করতে চাই। বিশেষভাবে রয়েছে 18 তারিখে আমরা একটা উৎসব মুখর বিজয় শোভাযাত্রা করব। সেটা শিক্ষার্থীর অন্তর থেকে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। সামনে বিদেশি মেহমানরা আসবেন। এ সময়ে এখানে একটা অশুভ পরিস্থিতি তৈরি করা প্রাণান্তকর অপপ্রয়াস আমরা লক্ষ্য করছি। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। তাসমিন, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আর শুরুতেই থাকছে বাংলাদেশ পাকিস্তান দলের আপডেট। বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে শুক্রবার। চট্টগ্রাম থেকে বুধবার ঢাকায় ফিরেছে 2 দলই। বৃহস্পতিবার মিরপুরে আবারও অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। সাকিব এবং তাসকিনও যোগ দেবেন ক্যাম্পে। টাইফয়েডে আক্রান্ত হওয়ায় দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না ওপেনার সাইফ হাসান। এই টেস্টটি বাংলাদেশের জন্য সমতায় ফেরার ম্যাচ। আর পাকিস্তানের সামনে 2-0 সিরিজ জয়ের সুযোগ। রিপোর্ট করেছেন তামান্না তানজিনা। এমনিতেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পিছিয়ে, তার উপর লম্বা বিরতি। সাদা পোশাকে পুনর্যাত্রা শুরু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রতিপক্ষ তুলনামূলক সহজ হওয়ায় নিজেদের অবস্থান যাচাইয়ের সুযোগ উপযুক্ত ও পর্যাপ্ত ছিল না। এরপরেই টি-20 বিশ্বকাপ, যেখানে ভরাডুবি। সেই খরা কাটতে না কাটতেই পাকিস্তানের সাথে টি-20 সিরিজে আরেকটি ধাক্কা। ক্ষত সামলে ওঠার আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন। তামিম সাকিবদের অনুপস্থিতিতে জোড়াতালি দিয়ে দল সাজিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের হাইলাইটস বলতে মুশফিকের ব্যাটিং, লিটনের সেঞ্চুরি ও 50 আর তাইজুলের বোলিং। দীর্ঘ বিরতি, অগোছালো লাইন আপ কিংবা ক্রিকেটারদের অনভিজ্ঞতা, সব মিলিয়ে চট্টগ্রাম টেস্ট হারতে হয়েছে বাংলাদেশকে। জানি না কারা ওপেন করবে, হয়তো সাদমান 1 নম্বর চয়েস, অন্যান্য তার মধ্যে জয় আসছে নতুন, ন্যাশনাল লিগে খুব ভালো ব্যাটিং করেছে। এখানে তারা নতুন বলটা খুব ভালোভাবে খেলবে, তাদের মধ্যে সেই আগ্রহটা আমি দেখতে পেরেছি। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে 4 ডিসেম্বর মাঠে ফিরছেন সাকিব তাসকিন। এক্সপিরিয়েন্স জন ব্যাটসম্যান আমরা পাবো, যে মুশফিকের পাশাপাশি সাকিব টিমকে গাইড করতে পারবে। আজকে টি-20তে খুব ভালো বল করেছে, ওয়ার্ল্ড কাপও ভালো বল করেছে, সে খুব ভালো শেপে আছে এবং নতুন বলের যেই অ্যাডভান্টেজটা আমরা হয়তো তাসকিনকে দিয়ে আমরা নিতে পারবো।
আফ্রিকায় করোনা সংখ্যায় দেশে ফিরে গেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ ভার্নন ফিলান্ডার। আমি বিশ্বকাপ থেকেই দেখছি ওদের যা শেখানো যায় ওরা সেটা খুব মনোযোগ দিয়েই শিখে ফেলে। আমি আশা করব বাংলাদেশে ওরা ফর্ম ধরে রেখে খেলবে, এই ধারাবাহিকতা আগামী কয়েক বছর ধরে রাখতে পারবে। ঢাকা টেস্টের আগে মাত্র 2 দিন প্রস্তুতির সময় পাচ্ছে টিম বাংলাদেশ। তামান্না তাজরিনা, চ্যানেল আই, ঢাকা। নারী বিশ্বকাপ বাছাই শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সকালে জিম্বাবুয়ে থেকে মাস্কাট হয়ে তারা ঢাকায় পৌঁছেছে। বাছাই পর্বের টুর্নামেন্টে করোনা বিস্তারের কারণে মাঝপথে বাতিল হলেও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর সেরা 8-এ থাকায় আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ নারী দল। এবারই প্রথম নারী বিশ্বকাপের মূল পর্বে খেলবে টাইগ্রেসরা। সকালে বিমানবন্দরে স্বাগত পর্ব শেষে করোনাকালে বিদেশ ভ্রমণ সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে রাজধানীর একটি হোটেলে যান নারী ক্রিকেট দলের সদস্যরা। সেখানে 5 দিন আইসোলেশনে থাকবে টিম টাইগার্স। প্রিয় দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল সংবাদে তাসফিনের কাছে। মিশু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী দিনের দ্বিতীয় পর্বে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক ডক্টর AFM সিরাজুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সোনালী চক্রবর্তী সহ অন্যরা। আমন্ত্রিত অতিথিরা শিক্ষা, সংস্কৃতি, গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলন সহ সব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। আলোচনা শেষে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। সংবাদে অশোক লীলা, নিফাত অটোস বিরতি নিচ্ছি, আর বিরতি পর্যায়ে থাকছে করোনার নতুন ধরন মোকাবেলায় যৌক্তিক ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান, ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপের পরামর্শ। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই? হাতের মঞ্চ 2টি ট্রাক নিয়ে 26টি জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এরই অংশ হিসেবে দেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া সদরের তেঁতুলতলায় মুক্তির গানের অনুষ্ঠান হয়েছে। বিপুল সংখ্যক শ্রোতার মুহুর্মুহু করতালিতে দেশের গান পরিবেশন করেন নদী ও পলাশ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবারে জি25 ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জি25 ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। কক্সবাজারের ঐতিহ্যবাহী 3টি দিঘিকে ঘিরে গড়ে উঠেছে নতুন এক বিনোদন কেন্দ্র। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ 3টি পুকুর সংস্কার এবং উন্নয়ন করে শহরের শোভাবৃদ্ধি করেছেন। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ভিড় করছেন সেখানে। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ভ্যাকসিনের পূর্ণ ডোজ না নেওয়ার ষাটোর্ধ্বদের সামাজিকভাবে সংক্রমিত এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নতুন ধরন অমিক্রন মোকাবেলায় যৌক্তিক ব্যবস্থা নিতে সদস্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। কানাডার টরন্টো ডেন্টোনিয়া পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিস্তম্ভ টরন্টো সিটি কর্পোরেশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এবারে অর্থনীতি সংবাদ। স্বাধীনতার 50 বছরে অর্থনৈতিক ও সামাজিক খাতে প্রত্যাশার চেয়েও ভালো করেছে বাংলাদেশ। সরিয়ে গেছে ভারত ও ছাড়িয়ে গেছে পাকিস্তান ও ভারতকে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বার্ষিক সম্মেলনের উদ্বোধন পর্বে গবেষকরা বলছেন, উৎপাদনমুখী শিল্পায়ন, নারীর কর্মসংস্থান এবং নগরায়নের কারণে এই অগ্রগতি হয়েছে। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে দারিদ্র্য, বাড়তে থাকা বৈষম্যে। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ।
রাজশাহীতে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে বঙ্গবন্ধু অমেয় আলোকদূতি শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, আলোচনা করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দেশের ৩৩ জেলায় গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো আবাদে সাফল্য এসেছে। টমেটোর প্রচলিত রোগ নিয়ন্ত্রণ এবং উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। এই কার্যক্রমের সাফল্য পেয়েছেন রংপুর অঞ্চলের কৃষক। দেশে টমেটোর আবাদ বৃদ্ধিতে কাজ করছেন কৃষি বিজ্ঞানীরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খিলগাঁও পল্লিমা সংসদের ৫৪তম বার্ষিক স্মরণ সভা এবং দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু। সে সময় আরও ছিলেন খিলগাঁও এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে করোনায় মৃত্যুবরণকারী কয়েক ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কারি শিল্পকে অনুপ্রাণিত করতে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ১৭তম আসর হয়েছে লন্ডনের ব্যাটার্স এভ্যালুয়েশন সেন্টারে। চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে ২০ শাখার ৪টিতে সেরা হয়েছে বাংলাদেশি বিভিন্ন রেস্টুরেন্ট। আবারও নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি। ফিরে এসে যা থাকছে, বঙ্গবন্ধুর মেয়র স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় কাটাখালীর মেয়র আব্বাস গ্রেফতার, কণ্ঠস্বর নিজের বলে স্বীকার। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় ৬ গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছে। দেয় একটি কমলা সমপরিমাণ ভিটামিন সি, ১.৫ কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও ৩ বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন সহ ২৩টি ভাইটাল নিউট্রিয়েন্টস। হরলিক্স, নতুন হরলিক্স ৫০০ গ্রাম সাশ্রয়ী প্যাক, মাত্র ২৯৫ টাকা। এখন মোবাইল ব্যাংকিং এর চেয়েও কম খরচে লেনদেন করুন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ। নিজ আউটলেটে টাকা জমা উত্তোলন একদম ফ্রি। একই টেরিটরির অন্য আউটলেটে জমা বা ফান্ড ট্রান্সফার ১০০০-এ মাত্র ১ টাকা এবং উত্তোলন ১০০০-এ মাত্র ২ টাকা। অন্য টেরিটরিতে জমা বা ফান্ড ট্রান্সফার ১০০০-এ মাত্র ২ টাকা এবং উত্তোলন ১০০০-এ মাত্র ৪ টাকা। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, ব্যাংক এখন হাতের মুঠোয়। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ট্যালেন্ট দিয়ে এখনই অংশ নাও টফি স্টার সার্চে। সাথে আছে মোট কোটি টাকার পুরস্কার। টফি ডাউনলোড করো, ট্যালেন্ট দেখাও, হয়ে যাও স্টার। বিল বিকাশ করুন চার্জ ছাড়াই। বিদ্যুৎ বিল মাসে ২টি, আর বাকি সব বিল যত খুশি তত। উপায়ে যত লেনদেন তত পুরস্কার, প্রতিদিন স্মার্টফোন আর প্রতি সপ্তাহে বাইক। রাকিব, গোসল গরম পানি দিয়ে নয় তো। ব্যাস মামা, গোসলও ডেটল দিয়ে, নয়তো যে ঘরে আছে ডেটলের ব্যবহার ওই ঘরেরও কম হয়। শীতেও প্রতিদিন ডেটল, যা দেয় সর্দি কাশির মতো ১০০ রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার ভরসা শুধুই ডেটল সুরক্ষা। নতুন ডেটল শাওয়ার জেল। ডেটল সুরক্ষা এখন শাওয়ার জেলে। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে। আমি ওকে বলে দিয়েছি কখনোই হুন্ডি করবা না, যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। বিল বিকাশ করুন চার্জ ছাড়াই। বিদ্যুৎ বিল মাসে ২টি, আর বাকি সব বিল যত খুশি তত। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে? যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন, তাহলে কাউন্টারে যোগাযোগ করুন।
ব্রুক বন্ড তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। বিরতির পর আমন্ত্রণ সবাইকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়র স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে রাজধানীর রাজমনি ইশাখা হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি বঙ্গবন্ধুর মেয়র স্থাপন নিয়ে আব্বাস আলীর বিতর্কিত মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। র্যাব জানিয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও নিজের কণ্ঠস্বর বলে স্বীকার করেছেন আব্বাস আলী। আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাদস বিরতি। ফিরে এসে খেলার খবর যা থাকছে। আইপিএলে নিলামে রিটেনশন তালিকা প্রকাশ। সাকিবকে কলকাতা, মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে রাজস্থান। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন লোশন। এতে আছে ভ্যাসলিন জেলি, যা ত্বককে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন এবং রাখে সুস্থ ও সতেজ সারাদিন। ভ্যাসলিন লোশন, এই শীতে ভ্যাসলিন লোশন ইজি প্যাক মাত্র 55 টাকায়। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছে। আমার স্মার্ট দাদু, ব্যালেন্স রিচার্জ করতে দোকানে যেতে হবে কেন? গ্রামীণ ফোনে রিচার্জের দোকান তো এখন মোবাইলে। দাও দেখাচ্ছি। যখন যেখানে খুশি মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যায় খুব সহজেই। তুই তো আমারে একেবারে স্মার্ট বানাই দিলি দাদু। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। ফিরে এলাম সবশেষ আয়োজনগুলো নিয়ে। বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল খেলার খবর। আইপিএল এর আসন্ন মৌসুম এবং চলতি মাসে মেগা নিলামের জন্য খেলোয়াড় রিটেনশন তালিকা প্রকাশ করেছে 8 ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দলে 4 ক্রিকেটার ধরে রাখার সুবিধা থাকলেও 8 ফ্র্যাঞ্চাইজি মোট 27 জন ক্রিকেটারকে ধরে রেখেছে। 8 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন 2 মিলিয়ে মোট 10 দলের অংশগ্রহণে মাঠে গড়াবে আসন্ন আইপিএল। এর আগে হবে মেগা নিলাম। পুরনো 8 দল দেশি বিদেশি মিলিয়ে মোট 4 জন করে ক্রিকেটারকে দলে রেখে দিতে পারবে। সবশেষে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। উন্নত দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এফবিসিসিআই এর 16 দিনের কর্মসূচি উদ্বোধন। সড়কে চলাচলে সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর পরামর্শ। আইন হাতে না তুলে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান। সেখানেই বলবো যে আইন নিজের হাতে তুলে নেবেন না। এইচএসসির জন্য শিক্ষার্থীদের কর্মসূচি সীমিত করার ঘোষণা। 11 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, মন্তব্য। উন্নত ও উন্নয়নশীল বিশ্বের ব্যবধান কমাতে শ্রম নির্ভর অর্থনীতিতে জোর দেওয়ার তাগিদ। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখতে রাষ্ট্রপতির পরামর্শ। খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসায় নিতে ড্যাবের দাবি। মুক্তির জন্য জীবন বাজি রেখে রলায় ফখরুলের ডাক। এবং জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত সব দেশের সমস্যা তুলে ধরেছে দাবি। ভবিষ্যৎ সম্মেলনের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ। এরই সাথে শেষ করছে এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।